বিসিজি ম্যাট্রিক্স নিয়ে তো আলাপ করেছি নাকি? বিসিজি ম্যাট্রিক্স নিয়ে। হ্যালো। আপনি সম্ভবত আলোচনা করেননি স্যার, এটা মাসুদ খান স্যার একদিন ক্লাসে আলোচনা চলে আসছিল, তখন বুঝিয়েছিলেন আর কি। বিসিজি। বিসিজি। জি স্যার, কিন্তু আপনি সম্ভবত এটার উপর এখনো নেননি স্যার। আচ্ছা, বিসিজি ইম্পর্টেন্ট কেস, তাহলে আমি একটু ফোকাস দেই, হ্যাঁ। বিসিজি হচ্ছে বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স। এটা প্রোডাক্ট সার্ভিস পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য একটা মডেল দেয়া হয়। আমি বলছি মডেলটা কোথায় ইউজ হয়, কি হারায় ফেললাম নাকি? সো প্রোডাক্ট পোর্টফোলিও সার্ভিসের জন্য এটা ইউজ হয়। স্পেশালি আপনার একটা কোম্পানিতে অনেক ধরনের পোর্টফোলিও থাকে, তাই না? কোনো পোর্টফোলিও মার্কেট শেয়ার বেশি থাকে, কোনো পোর্টফোলিও মার্কেট শেয়ার কম থাকে। সো একটা পোর্টফোলিও আর্নিংস দিয়ে আরেকটা পোর্টফোলিওকে সাপোর্ট দিতে হয়, তাই না? সো এই বোস্টন কনসাল্টিং গ্রুপ ম্যাট্রিক্স টেকনিক ম্যানেজমেন্টকে অ্যাসিস্ট করে টু ভিজুয়ালাইজ দ্য পোর্টফোলিও অ্যান্ড ধরেন হেল্প দ্যাম টু আইডেন্টিফাই দ্য tools and techniques to manage the organization overall portfolio in an efficient way, হ্যাঁ। সো সেই ধরনের কাজে, বিশেষ করে আপনি যদি একটা অর্গানাইজেশনের পোর্টফোলিও কন্ডিশন বুঝতে চান ইন্ডিভিজুয়ালি, কোন পোর্টফোলিওর জন্য কি ধরনের মার্কেট স্ট্র্যাটেজি নিতে হবে, কোন পোর্টফোলিওর জন্য কি ধরনের ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি নিতে হবে, কোন পোর্টফোলিওর জন্য কি ধরনের টেকনোলজিক্যাল স্ট্র্যাটেজি নিতে হবে, এই স্ট্র্যাটেজিক রোডম্যাপ প্রিপেয়ার করার জন্য বিসিজি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ। কি কি কারণে বলেন তো দেখি? Marketing approach, মার্কেটিং অ্যাপ্রোচ, ফাইন্যান্সিং পারফরমেন্স, অ্যান্ড financing, technological টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তো এই ধরনের development. কন্ডিশনস, হ্যাঁ, আপনি এই ধরনের কন্ডিশনস যখন আপনি বুঝতে যাবেন, দেন ইউ নিড টু অ্যাডপ্ট দিস বিসিজি ম্যাট্রিক্স অ্যান্ড you need to categorize your products into the different segment of the BCG matrix. So সেখান থেকে আপনি হয়তো একটা ডিরেকশন পাবেন যে কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কি কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে। সো এটা প্রোডাক্টের জন্য যেমন অ্যাপ্লিকেবল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবল, হ্যাঁ। সো বিসিজি ম্যাট্রিক্স এর পারপাসই এটা। এবং বিসিজি ম্যাট্রিক্সটা আবার অনেকটা আপনার ধরেন প্রোডাক্ট লাইফ সাইকেলের উপরেও আপনার বেস করে এক একটা প্রোডাক্ট এক এক ক্যাটাগরিতে ঘুরে। কোনোটা ইন্ট্রোডাকশন ফেজে থাকে, কোনোটা ডেভেলপিং ফেজে থাকে, কোনোটা ম্যাচিউর স্টেজে থাকে, কোনোটা ডিক্লাইনিং স্টেজে থাকে। তো ওভারঅল কোম্পানির প্রোডাক্ট কোথায় কিভাবে আপনি ম্যানেজ করবেন, এটা আদৌ হোল্ড করবেন নাকি এটা ডিসকার্ড করে দিবেন, নাকি এখানে ইনভেস্ট করবেন, নাকি এটাকে রিভ্যাম্প করবেন। তো ইউ উইল গেট সাম ডিরেকশনাল নোট ফ্রম দ্য বিসিজি ম্যাট্রিক্স, হ্যাঁ। সো বইয়ের ভাষায় বলে বিসিজি ম্যাট্রিক্স এ টুল। এটা একটা টুল, যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো মডেল ইজ এ টুল which examines the market growth rates and organization relative market strengths in its market to assess the attractiveness and balance of the business portfolio. যেটা বলছিলাম যে বিভিন্ন পোর্টফোলিও গুলোর মধ্যে একটা ব্যালেন্সিং সিচুয়েশন দরকার। কে টাকা আনছে, কার ইনভেস্টমেন্ট লাগছে, সে কবে রিটার্ন দিবে। সো ওভারঅল কোম্পানির ক্যাশ ফ্লো আপনি কিভাবে ম্যানেজ করবেন, ফাইন্যান্সিং সিচুয়েশন কিভাবে ম্যানেজ করবেন। সো এই বিসিজি ম্যাট্রিক্সটা দুইটা অ্যাজাম্পশনের উপরে, কনসিডারেশনের উপরে ডেভেলপ করা। একটা হচ্ছে মার্কেট গ্রোথ, একটা হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার। তো মার্কেট গ্রোথ মানে কি? মার্কেট গ্রোথ মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল ইয়ার অন ইয়ার কোনো গ্রোথ আছে কিনা। সে আপনার অর্গানাইজেশন যদি বিজনেস করে ইন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি or in pharmaceuticals industry, so
ইলেকট্রনিক্স এবং ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির ইলেকট্রনিক্স এবং ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি নেক্সট ইয়ারে মার্কেট হিসাবে কতটুকু গ্রো করবে। সো এইটা একটা বিষয় থাকে আপনাদের। আম, যেমন ধরেন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এই বছর যদি 100 টাকা মার্কেট সাইজ হয়, সমস্ত কোম্পানি মিলে বিক্রি করে, আগামী বছর যদি এটা 110 টাকার মার্কেট হয়, তাহলে মার্কেট গ্রোথ কত পার্সেন্ট? 10%, তাই না? এখন আপনার অর্গানাইজেশন যদি 4% মার্কেট শেয়ার হোল্ড করে, তাহলে এই 10% থেকে আপনি আসলে কতটুকু বাড়তি নিবেন, তাই না? Yes, sir. তো 4.4. হ্যাঁ, সো আগামী বছর আপনার টোটাল মার্কেট হবে 110 কোটি টাকা। এই বছর 100 কোটি টাকা, আগামী বছর এই মার্কেট সাইজ হবে 110 কোটি টাকা। সো এটাকে আমরা বলে থাকি মার্কেট গ্রোথ বা ইন্ডাস্ট্রি গ্রোথ। আর একটা হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার। রিলেটিভ মার্কেট শেয়ার বলতে যে এই যে 100 টাকা, এই 100 টাকার ভিতরে আপনার শেয়ার কত পার্সেন্ট, সে 5% আর 4% যেটা বলেন। সো এই দুইটা অ্যাজাম্পশনের উপরে বেসিস করে আপনার ধরেন বিসিজি ম্যাট্রিক্স ডেভেলপ করা। সো আমরা যখন মডেল দেখতে যাব তখন দেখবো যে এই দুইটা সেগমেন্টের উপর বেসিস করে প্রোডাক্টগুলিকে ক্যাটাগরাইজ করা হয়। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. সো এই বিসিজি ম্যাট্রিক্স এর দেখছেন যে দুইটা মার্কেট অ্যাট্রাকটিভনেস, একটা হচ্ছে রেট অফ মার্কেট গ্রোথ, আমি আপনাদেরকে যেটা বললাম, আর এটা হচ্ছে মার্কেট স্ট্রেংথ, এটা হচ্ছে রিলেটিভ মার্কেট শেয়ার। হ্যাঁ, সো মার্কেট অ্যাট্রাকটিভনেস বলতে আমরা বুঝি মার্কেট গ্রোথ, আর মার্কেট স্ট্রেংথ বলতে আমরা বুঝি রিলেটিভ মার্কেট শেয়ার। হ্যাঁ, সো মডেলটা ও এক্স অ্যাক্সিস এবং ও ওয়াই অ্যাক্সিস দুইটাতে কাজ করে। সো ও এক্স অ্যাক্সিসেও হাই লো থাকে, এই যে হাই দেখতে পাচ্ছেন রিলেটিভ মার্কেট শেয়ার। ও এক্স অ্যাক্সিস নিচে, উপরে লেখছে যদিও, বাট নিচে এটা আহ, এটা ও, এটা এক্স, আর এটা ওয়াই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? Yes, sir. তো এই যদি এখানে হলো মার্কেট শেয়ার হাই, এখানে হচ্ছে মার্কেট গ্রোথ হাই, হাই লো, হাই লো। ঠিক আছে? সো মনে রাখবেন, যদি কোনো প্রোডাক্টের মার্কেট শেয়ার হাই হয় এবং ওই প্রোডাক্টের মার্কেট গ্রোথও হাই হয়, তখন আমরা এটাকে বলি স্টার প্রোডাক্ট। কি বলি? Star. স্টার প্রোডাক্ট। এই কেউ একজন মাইক্রোফোন অন করতেছেন, আপনার প্রচন্ড সাউন্ড আসতেছে। হ্যাঁ, আপনি একটু কোন জায়গায় আছেন আমি জানি না, কানে লাগতেছে প্রচুর। সো কোনো একটা প্রোডাক্টের মার্কেট শেয়ার যদি হাই হয় এবং ওই প্রোডাক্টের যদি মার্কেট গ্রোথও হাই হয়, তাহলে স্ট্র্যাটেজি হবে স্টার, তাই না? প্রোডাক্ট ক্যাটাগরি হবে স্টার। কোনো একটা প্রোডাক্টের যদি মার্কেট শেয়ার হাই হয় কিন্তু মার্কেট গ্রোথ লো, তাহলে ওই প্রোডাক্টটাকে আমরা প্লট করি ক্যাশ কাউ। কোথায় প্লট করি? ক্যাশ ক্যাশ কাউ। কাউ। কোনো একটা প্রোডাক্টের মার্কেট গ্রোথ হাই বাট মার্কেট শেয়ার লো, মানে মার্কেট গ্রো করতেছে কিন্তু আমার শেয়ার নাই, এটা হলো কোশ্চেন মার্ক। কোনো একটা প্রোডাক্টের মার্কেট শেয়ার লো, মার্কেট গ্রোথ লো, আমরা এটাকে বলি ডগ। আমি কি বুঝাতে পারলাম নাকি আবার বলবো? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এটা তো করলাম, এতে কি হবে? আচ্ছা, আমি যদি আপনাকে সোজা সাপটা ভাষায় বলি, যে প্রোডাক্টের মার্কেট শেয়ার হাই, মার্কেট গ্রোথও হাই, তার মানে মার্কেট যেহেতু গ্রো করতেছে, তার মানে ইউনিট ইনভেস্টমেন্ট, তাই না? মার্কেট শেয়ার ধরতে হলে তো আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? মার্কেট গ্রোথ যদি হাই হয়, আপনার মার্কেট শেয়ার যদি হাই হয়, তাহলে যেই মার্কেট গ্রো করে সেই মার্কেটে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লাগে, তাই না? জি স্যার। তো এই ধরনের Yes, sir. প্রোডাক্টকে আমরা যখন স্টারে প্লট করি, তখন এই প্রোডাক্টটা যেই পরিমাণ ক্যাশ জেনারেট করে বাজার থেকে, তার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট লাগে। স্টার প্রোডাক্টগুলো বাজার থেকে যেই পরিমাণ ক্যাশ জেনারেট করে, তার চেয়ে বেশি কি লাগে? ইনভেস্টমেন্ট লাগে। সো
এই প্রোডাক্টের জন্য আপনাকে ক্যাশ ম্যানেজ করতে হবে বাইরে থেকে। তো সেই কারণে বলে স্টার আর প্রোডাক্টস উইথ এ হাই শেয়ার অফ হাই গ্রোথ মার্কেট ইন দ্য শর্ট টার্ম দিস রিকোয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওই যে বললাম ইনভেস্টমেন্ট লাগবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন এক্সেস অফ দ্য ক্যাশ দে জেনারেট টু মেনটেন দ্য মার্কেট পজিশন। মার্কেট পজিশন মেনটেন করার জন্য আপনার যা ক্যাশ লাগে এবং সে যা জেনারেট করে এটার পরিমাণ অনেক বেশি। তো এখানে আপনাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে। তো এখানে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট উড বি ইউর স্ট্র্যাটেজি, আপনি বলবেন মোর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড দেন দ্য ক্যাশ দ্য স্টার প্রোডাক্ট ইজ জেনারেট। বাট যেহেতু গ্রোথ হাই, সেই কারণে এটা ইন্ডিকেট করে যে ফিউচারে আপনাকে এটা সে হাই অফ রিটার্ন দিবে। ফিউচারে কি দিবে? সে প্রমিস করে যে হাই রিটার্ন আমি তোমাকে দেব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি আসি ক্যাশ কাউ। ক্যাশ কাউ হচ্ছে আমার মার্কেট শেয়ার হাই বাট এটার গ্রোথ নাই। ক্যাশ কাউ মানে হচ্ছে মিল্কি কাউ। কি কাউ? মিল্কি কাউ মানে এটা হচ্ছে যে ধরেন যেই গাভী দুধ দেয়। এটা কিরকম ধরেন আমার মার্কেট শেয়ার হাই কিন্তু এটার মার্কেট গ্রোথ নাই এখন, তার মানে আমার এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগছে না। তার মানে ও প্রচুর টাকা ক্যাশ জেনারেট করে কিন্তু ওকে মেনটেন করতে আমার কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে না। আমার কথা বুঝতেছেন? সো স্টারে আপনি যেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করেন সেই ক্যাশটা ক্যাশ কাউ জেনারেট করে। সো আপনার স্ট্র্যাটেজি হবে ক্যাশ কাউ এর জেনারেটেড ক্যাশ টু ইউটিলাইজ ফর বিল্ডিং দ্য স্টার প্রোডাক্টস সো দ্যাট the star product can ensure the high rate of return in future. So once the once upon a time কোনো একটা সময় দেখবেন স্টার প্রোডাক্ট উইল বিকাম এ ক্যাশ কাউ। মানে এটা একটা সাইকেল যে স্টার ক্যাশ কাউতে আসবে, কোনো এক না কোনো এক সময় এটা ক্যাশ কাউতে আসবে। কি বলছি বুঝতে পেরেছেন? তো স্টার প্রোডাক্টের স্ট্র্যাটেজি হয় যে জাস্ট টু মেনটেন দ্য মার্কেট শেয়ার, জাস্ট টু মেনটেন দ্য মার্কেট শেয়ার। এই কারণে ক্যাশ কাউ বলে দেখেন ইন ডিউ কোর্স stars will become cash cow with a high share, low growth market. Cash cow need very little capital expenditure or capital expenditure লাগে না and generate high level of cash income. So cash cow generate high cash returns which can be used to finance the star product. Low growth make attract by new farms wishing to enter the market unlikely. So এখানে নতুন কোনো কম্পিটিটর আসবে না যেহেতু মার্কেট গ্রোথ নাই, তাই না? মার্কেট গ্রোথ না থাকলে এখানে আসলে ডিফিকাল্ট সার্ভাইভ করা। আচ্ছা, তারপরে আসে আমরা কোশ্চেন মার্কস। সো কোশ্চেন মার্ক প্রোডাক্ট হচ্ছে আমার মার্কেট গ্রোথ হাই কিন্তু আমার মার্কেট শেয়ার লো, তাই না? আমার মার্কেটের গ্রোথ কি लो सर। হাই কিন্তু আমার শেয়ার লো। जी सर। আমার মার্কেট শেয়ার লো, তাহলে এটা একটা কোশ্চেন মার্কস না বলেন? একটা ইন্ডাস্ট্রি গ্রো করতেছে কিন্তু আমার শেয়ার বাড়তেছে না, তাহলে এটা একটা কি क्वेश्चन मार्क सर। কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে কি? আপনাকে এটা অ্যাসেসমেন্ট করতে হবে যে ইন্ডাস্ট্রি গ্রো করতেছে, ইন্ডাস্ট্রিতে রেভিনিউ সাইজ গ্রো করতেছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে বাট আমার প্রোডাক্ট টানছে না কেন? তাহলে নিশ্চয়ই প্রোডাক্ট ডিজাইনিং এর সমস্যা, না হয় প্রাইসের সমস্যা, না হয় কোয়ালিটিতে সমস্যা, কোনো এক জায়গায় তো সমস্যা আছে, না হয় কস্ট ইফেক্টিভ না, তাই না? সো जी सर। কোশ্চেন মার্ক মানে ইজ ইউর প্রবলেমেটিক চাইল্ড, ইজ ইউর প্রবলেমেটিক राइट। চাইল্ড। কোশ্চেন মার্ককে আবার বলে প্রবলেমেটিক চাইল্ড। So your job is to assess that product line to understand the reason for not growing the market share. Is it because of price? Is it because of quality? Is it because of design? Is it because of cost? So আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটার সলিউশন করতে হবে। সো এই কোশ্চেন মার্ক প্রোডাক্টকে আপনার মার্কেটেবল করার জন্য আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দরকার পড়বে। ঠিক আছে? তো এখন বই কি বলে দেখি। কোশ্চেন মার্কস আর প্রোডাক্টস ইন হাই গ্রোথ মার্কেট বাট ওয়্যার দে হ্যাভ লো মার্কেট শেয়ার।
Do the product justify the considerable capital expenditure in the hope of increasing their market share, or should they be allowed to die quietly? আপনি কি ইনভেস্টমেন্ট করবেন নাকি আপনি প্রোডাক্টটা মেরে ফেলবেন? এটা সিদ্ধান্ত। যদি দেখেন ইনভেস্টমেন্ট করে কোনো লাভ হবে না, তাহলে লেট ইট ডাই, as they are squeezed out of the expanding market by rival products. কম্পিটিটরের চাপে আপনি বাঁচতে পারতেছেন না, because considerable expenditure would be needed to um, turn a question mark into a star by building up market share. So question marks will usually be poor cash generator and shows a negative cash flow, তাই না? কারণ আপনি যা প্রোডাকশন করতেছেন তা তো সে রিটার্ন দিচ্ছে না। আর ডগ প্রোডাক্টটা হচ্ছে মার্কেট শেয়ারও লো, মার্কেট গ্রোথও লো। সো ডগ মানে কুত্তা, তাই তো? সো ডগ প্রোডাক্টের যেহেতু মার্কেট শেয়ারও নাই, লো নাই, গ্রোথও নাই, সো ইউজুয়ালি কোম্পানি অনেক সময় হেরিটেজ হিসাবে রেখে দেয়, বাট পোটেনশিয়ালি এটা খুব ভালো কন্ডিশনে নাই। সো ইউজুয়ালি আপনি আসলে লেট দ্য প্রোডাক্ট ডাই, হ্যাঁ, লেট দ্য প্রোডাক্ট ডিসপোজ, লেট দ্য প্রোডাক্ট ডিসকন্টিনিউ। সো সো আপনি এই ধরনের কিছু সিদ্ধান্ত নেবেন ডগস প্রোডাক্টের। অনেকে ধরেন আপনি অনেক আগে বিজনেস শুরু করছিলেন, লেগেসিতে একটা প্রোডাক্ট ভালো ছিল, সেটা এখন ডগে চলে আসছে। সো কখনো কখনো স্টার প্রোডাক্ট ক্যাশ কাউ হয়ে ডগে আসতে পারে, কখনো কখনো স্টার থেকে ডাইরেক্ট ডগে চলে আসতে পারে কোশ্চেন মার্ক হয়ে, তাই না? তো ডগ প্রোডাক্ট বলে dogs are products with a low share and low market growth. They may be ex-cash cows that have now fallen on hard time, or question marks that never succeeded in gaining critical mass in market. Dogs should be allowed to die or should be killed off, although they will show only a modest net cash flow, কারণ তাতে আসলে রেভিনিউ নাই, খরচ কইরা সেটাই লস। তো এটা আপনি খুব পুয়ার রেট অফ রিটার্ন দিবে। সো আপনি হয়তো এটা নিয়ে, অলদো দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ অফেন টু এক্সিট দ্য মার্কেট, সো ওই মার্কেট থেকে বেরিয়ে যাওয়া, বাট দিস ইজ নট দ্য কেস ফর অল ডগস। ইট ডিপেন্ডস আপনার অ্যানালাইসিস কি বলে। দে ক্যান বি ভ্যালিড পার্ট অফ এ প্রোডাক্ট পোর্টফোলিও, ফর এক্সাম্পল টু কমপ্লিট এ রেঞ্জ or to fill a niche market. There are also infants. ইনফ্যান্টস মানে হচ্ছে তো বুঝেন, নিউবর্ন বেবি, আর্লি স্টেজে আছে সেই জন্য হতে পারে। or horses, product that have been cash cows in the past but still making good sales, earning good profit even now. সেক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই এটাকে ফেলে দিবেন না, গ্রোথ নাই, ইয়ে নাই, বাট স্টিল ভালো রেভিনিউ দেয়, ভালো প্রফিটও দেয়, হয়তো গ্রোথও নাই, শেয়ারও নাই, ফাইন। বাট ইনফ্যান্টস হলে সেটা ভিন্ন জিনিস। সো and even cash dogs, which dogs will generate cash and doodles, আপনি নাও করতে পারে, which low shares low growth market which is losing cash. তো নানান ক্যাটাগরিতে ডগ প্রোডাক্ট আসতে পারে। সো সিচুয়েশন অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? তো বিসিজি ম্যাট্রিক্স আপনার প্রোডাক্ট লাইফ সাইকেলে কোথায় প্লেসমেন্ট করে দেখেন। এই যে আমি আপনাকে বলছিলাম, ইনফ্যান্ট নেগেটিভ ক্যাশ ফ্লো, ডগসে থাকে স্টার, গ্রোথ স্টেজে থাকতে পারে, কোশ্চেন মার্কস, কোন কোন নাম? কোশ্চেন মার্ক গ্রোথ স্টেজ যদি এক্সপেক্টেড লেভেলে রেভিনিউ না আসে তাহলে লাইনে নিচে থাকবে। ক্যাশ কাউ ইজ ইউর প্রোডাক্ট ম্যাচিউরড স্টেজ, ডিক্লাইনিং এ ওয়ার হর্সেস যেটা আপনাদের বললাম, আর ডুডুস। হ্যাঁ, তো এই গ্রাফটাও আপনারা সাথে দেখতে পারেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? নো স্যার। বুঝে গেছেন? স্যার হ্যাঁ, একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার এই বিসিজি ম্যাট্রিক্সটা স্যার আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করব, মানে প্রোডাক্ট কেস সার্ভিস পোর্টফোলিও অ্যানালাইসিস, প্রোডাক্ট সার্ভিস পোর্টফোলিও অ্যানালাইসিস। যখন পোর্টফোলিও অ্যানালাইসিস করতে দিবে,
প্রোডাক্ট অর সার্ভিস রিলেটেড, তখন আপনার বিসিজি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা স্যার। স্যার এইটা কি স্যার লোকাল ইন্ডাস্ট্রিতে নাকি স্যার ইন্টারন্যাশনাল মানে সব কন্টেক্সটে স্যার? জায়গায় এটা হলো কোম্পানি পার্সপেক্টিভে আপনার প্রোডাক্ট বোঝার জন্য, আপনার প্রোডাক্ট বোঝার জন্য। এটা লোকাল ইন্টারন্যাশনাল বলে শব্দ নাই। আপনি যেই কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে আপনার যে প্রোডাক্ট রেঞ্জ আছে কোনটা কোন ক্যাটাগরিতে আছে এটা বোঝার জন্য আপনি মডেলটা অ্যাপ্লাই করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন, ওই কোম্পানি লোকালেও প্রোডাক্ট বিক্রি করে, ফরেনেও বিক্রি করে। তো আপনার কাজ হচ্ছে পোর্টফোলিও অ্যানালাইসিস করা। তো পোর্টফোলিও অ্যানালাইসিস করবেন আপনি প্রোডাক্টের মার্কেট শেয়ার আর হচ্ছে গ্রোথ দিয়ে, তাই না? তো ওইটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট হোক আর লোকাল মার্কেট হোক, ফিলোসফি কি সেম, ফিলোসফি সেম। সেম। স্যার তাহলে কি স্যার ওই যখন দুই জায়গায় বিজনেস থাকবে তখন দুই জায়গার অ্যানালাইসিস তো আলাদা আলাদা হবে, তাই না স্যার? মানে মানে লোকাল আপনার কোনো এবং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যদি যদি হয়। কোনো প্রোডাক্ট যদি আপনার লোকালিও বিক্রি করেন ফরেনও বিক্রি করেন, আপনি চাইলে আলাদাও করতে পারেন, চাইলে কনসলিডেটও করতে পারেন। ইটস ডিপেন্ডস অন দ্য নিড অফ ইউর বিজনেস। তো লোকাল আর ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্র্যাটেজি যেহেতু আলাদা, সো আপনার সেপারেট করাটাই ওয়াইজ, আই উড জি সে। স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার। স্যার এই বিসিজি ম্যাট্রিক্স এর অ্যানালাইসিস করবার আগে প্রিপারেশন স্বরূপ অন্য কোনো অ্যানালাইসিস করতে হয় স্যার? না, রিলেভেন্ট ইনফরমেশন নেবেন, আপনার প্রোডাক্টের সার্ভিস, প্রোডাক্টের শেয়ার, প্রোডাক্টের গ্রোথ, প্রোডাক্ট রিলেটেড রিলেভেন্ট ইনফরমেশন, কি কি পোর্টফোলিও আছে, দেন আপনি জাস্ট ইনফরমেশন গুলো প্লট করবেন। এইটুকু হলেই হবে, অন্য কোনো কিছু অ্যানালাইসিস করার নেসেসিটি আমি দেখি না। আমি একটা কেস তার মানে খুঁজতেছি প্রোডাক্ট লাইফ বিশেষ ম্যাট্রিক্স। সাইকেল এইটা দরকার হচ্ছে। প্রোডাক্ট লাইফ সাইকেলের কোন স্টেজে প্রোডাক্টটা আছে সেটা বোঝার জন্য আপনি দেখতে পারেন, বাট বিসিজি ম্যাট্রিক্স অ্যানালাইসিস করার জন্য প্রোডাক্ট লাইফ সাইকেল বুঝতে হবে এমন কোনো নেসেসিটি নাই। মানে প্রোডাক্ট লাইফ সাইকেলের কোন স্টেজে প্রোডাক্টটা আছে এটা যদি আপনি বুঝতে চান, আপনি প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে বলতে পারেন, বাট বিসিজি ম্যাট্রিক্স অ্যানালাইসিস করার জন্য আপনার প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে হবে এমন কোনো কথা নেই। বুঝতে জি পারলে স্যার, ভালো, বুঝতে পারছি স্যার। মানে কারণ এটা বলতে হবে না, কিন্তু ওইটা বুঝতে হবে যে জানলে প্রোডাক্টটা এখন। আপনার জন্য একটা এডিশনাল অ্যাডভান্টেজ যে প্রোডাক্টটা, যেমন ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি? ইস্যু। শুরুতে, শিশু, তার মানে প্রোডাক্ট লাইফ সাইকেল ইন ইন্ট্রোডাকশন ফেজে আছে। ধরেন আপনার স্টার প্রোডাক্ট নর্মালি কি হয়, গ্রোথ স্টেজেই তো থাকে নাকি? জি স্যার। তো গ্রোথ স্টেজে যদি আপনার ইয়ে থাকে, ইনভেস্টমেন্ট লাগে, তার মানে অবশ্যই এটা স্টার প্রোডাক্ট, তাই না? যেহেতু এটা গ্রোয়িং ফেজে আছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি ইন্ডাস্ট্রি গ্রোথ স্টেজে আছে কিন্তু আপনার মার্কেট শেয়ার নাই, তাহলে এটা যে কোশ্চেন মার্কসে চলে যাবে, তাই না? কোথায় চলে যাবে এটা? কোশ্চেন কোশ্চেন মার্কসে মার্কে চলে স্যার। যাবে না? তো কোশ্চেন মার্কসে কিন্তু আপনার কোশ্চেন মার্কসের কন্ডিশন কি মিট করে, যে আপনার আহ, প্রোডাক্টের গ্রোথও নাই, আবার মার্কেট শেয়ারও আপনার নাই। না, কোশ্চেন মার্কসে প্রোডাক্টের গ্রোথ আছে কিন্তু আপনার মার্কেট শেয়ার নেই। প্রোডাক্টের আচ্ছা। গ্রোথ আছে কিন্তু আপনার মার্কেট শেয়ার নেই। নাই। তো তার মানে কি, এটা ধরেন গ্রোথ স্টেজেই আছে, তা আপনার মার্কেট শেয়ার নেই, তাই না? জি তাই তো। ইয়েস স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, আমি একটা কেস দিয়েছি আপনাদেরকে বিসিজি ম্যাট্রিক্সের। আমি কেসটা ইমেলও করছি। উম, আজকের ক্লাস, আজকে কয় তারিখ? 15 তারিখ। 15 তারিখ। আজকে 15। আজকে আচ্ছা, আমরা একটু কেসটা পড়ি, হ্যাঁ, তারপর আমরা ডিসকাস করতেছি। হ্যাঁ, One Stop Solution is a large firm of accounting based in London with number of regional offices. হ্যাঁ, তার মানে এটা আপনাদের রিলেটেড কেসই। হ্যাঁ, সো শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। It is divided into four main areas: tax, audit, accounting, corporate finance and management consultancy. হ্যাঁ, ট্যাক্স একটা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং একটা, কর্পোরেট ফাইন্যান্স একটা এবং এডিশনাল স্পেসিফিক সার্ভিস একটা। However, in addition to the provision of the general services, additional specific services have been developed. A partners meeting has been called to discuss the future strategy of the firm, the accountancy industry and the place of one-stop solution within it. তার মানে এই প্যারাগ্রাফে আপনার জন্য মেসেজ হচ্ছে এটা একটা অ্যাকাউন্টিং রিলেটেড সার্ভিসেস এবং তাদের মেজর 4টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এবং পার্টনারেরা তাদের পোর্টফোলিও রিভিউতে বসছে ফর ফিউচার স্ট্র্যাটেজি, যে কোন সেগমেন্ট থেকে তারা কিভাবে রেভিনিউ আনবেন, তাই না? Over the past 10 years, the nature of the accountancy industry has changed significantly. Profits are lower than they have been for many years, and the competition is fierce, especially amongst the largest firm. হ্যাঁ, তার মানে এখানে বোঝাচ্ছে যে আগে প্রফিট হইতো বাট রিজনেবলি এখন কম এবং কম্পিটিশনও অনেক বেশি। More is being asked of accountant and their image has taken a bettering following the demise of some important clients such as Enron and Parmalat. Enroনের কেস তো আপনারা মনে হয় পড়েছেন, in the US, UK, Italy and Australia. There has been a knock-on benefit. Business has grown fast in the field of corporate governance advice and product to assist firm manage their requirements of Sarbanes-Oxley. One Stop Solution has responded by setting up an assurance division within the audit and accounting section. So assurance division এর আন্ডারে তারা audit and accounting section খুলছে। The division offering specific advice on corporate governance, Sarbanes-Oxley, has shown significant growth and there are no plans to recruit more staff and expand it further. And the market for these services continues to develop. তার মানে এই কর্পোরেট গভর্নেন্সের যে সেগমেন্ট, অ্যাসুরেন্স ডিভিশনের মার্কেট গ্রোথ আছে, তাই না? এবং তারাও এই সেগমেন্টে ভালো করতেছে। Meanwhile, new accounting standards are being introduced by International Accounting Body. This demand for greater expertise from UK accountancy firm. One-stop solution have earmarked significant proportion of their training budget to IS training courses and are beginning to see the payback as they have own number of new clients recently, specifically because of their IS knowledge. Margins on audit and taxation service are slim. দেখছেন, অডিট এবং ট্যাক্সেশন সার্ভিসের মার্জিন ছোট হয়ে আসছে। The industry is growing increasingly concerned about auditors' liability, while auditors are hopeful that they should be able to
negotiate proportional liability with the clients within the next few years. A number of firms are facing legal cases which could result in significant claim against them. So একটা বড় ধরনের রিস্ক আছে যে কিছু লিটিগেশন ইস্যু অ্যারাইজ করছে and the situation looks set to continue for some time. এটা আরো কিছু সময় দীর্ঘায়িত হবে এভাবে. Another concern is the inland revenue's strict attitude towards tax avoidance. The inland revenue in the UK equivalent of NBR of Bangladesh. The inland revenue has made plan that a specific tax avoidance scheme that it has not batted will result in the accountancy firm that promotes the scheme being fined. এই ট্যাক্স অফিসার ইস্যু নন কমপ্লায়েন্সের কারণে কিছু ফাইন আসবে এই ধরনের কিছু রেজুলেশন অ্যাডপ্ট করা হয়েছে aggressive tax plans of the sort of one stop specialized in are rarely receiving approval. Another concern is the raising of the audit threshold. Audit threshold এর লিমিটও বাড়িয়ে দিয়েছে until end of 2-3, any business with the revenue of 1 million or more had to be audited. However, the government has been raised this threshold 5.6 million. Huge change. For many accountancy firms, including One Stop Solution, the losses of these small clients had been a significant impact on their business. So audit could be an very dangerous assessment for them. In addition, the rules governing independence have made the provision of non-audit service to audit clients much more problematic, which has further reduced the profitability of the audit side of the business. Although consultancy is seen by some of the most profitable sector, the firm has seen their revenue raised by only a modest amount in the area of general accountancy. In an attempt to generate new business, One Stop Solution have introduced a new product, tax efficient supply chain planning. নতুন product develop করছে, which involves multidisciplinary teams from consultancy and tax working together to help larger client. As more UK companies source and sell across international boundaries, the demand for such services is predicted to grow. One Stop Solution is one of the first firms outside the Big Four to offer the services. One Stop Solutions' long-established corporate finance department is currently their most profitable area. The division advises clients looking to raise further funds. They have a number of listed clients and many more that may well look to list in the future. To support such firms, they have just introduced a pre-list planning service, which helps firms prepare for a To support such firms, they had just introduced a pre-list planning service which helps firms prepare for a listing up to enlighten months in advance, 18 months in advance. It is early days yet. They are not yet sure how many clients will be take place of these services. So the requirement is you are an outside consultant using the information above. Prepare a report for next week's partners meeting, which analyze the product portfolio of One Stop Solution using BCG metrics. Your report should explain the logic behind the reasoning. Logic behind your reasoning and conclude on the balance of the portfolio. শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। যদি আপনাদেরকে বলি যে ধরেন
এটার অ্যান্সার আপনারা কিভাবে শুরু করতে পারেন। এখানে প্রথমে হচ্ছে আপনি বিসিজি ম্যাট্রিক্স নিয়ে ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, লাইক from your analysis point of view, এরকম I have analyzed the product portfolio of the firms using BCG matrix. তারপরে বলতে পারেন the matrix is designed to consider the product of the firm from two perspectives and what is the market share of the firm currently in this. They do a major criteria. In such cases, service industries such as one-stop solutions, the term product refers to the service they offer to the client. এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কেউ কেউ চাইলে মডেলটা এঁকে দিতে পারেন, কেউ কেউ চাইলে মডেলের কম্পোনেন্ট গুলো বলতে পারেন। সো ফ্রম ইউর অ্যানালাইসিস আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন স্টার প্রোডাক্টস, এখানে স্টার প্রোডাক্টস এর ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে মার্কেট গ্রোথ হাই এবং মার্কেট শেয়ার হাই। সো আপনি স্টার প্রোডাক্ট আর্টিকুলেট করতে পারেন, প্রোডাক্টস ইন দিস ক্যাটাগরি আর অলরেডি ডুইং ওয়েল, যেহেতু এটার মার্কেট গ্রোথও হাই, আপনার শেয়ারও হাই। Successful market share has been achieved so far, and the long-term future of the products likely to be high. However, the market is still growing, and risks of losing share to other entrants before achieving the long-term success still exist. নতুন কম্পিটিটর আসার আগে আপনার মার্কেট গ্রোথের সুযোগ আছে। সো এইখানে অ্যাসিওরেন্স ডিভিশন একটা ইন্ডিকেশন দিয়েছেন যে অ্যাসিওরেন্স ডিভিশনের গ্রোথ পার্সপেক্টিভ এক্সিস্ট এবং তারাও খুব ভালো করছে, এবং নতুন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে সার্ভিসটা তারা শুরু করেছে, সো এইটারও কিন্তু মার্কেট গ্রোথ হাই, যেহেতু তারা বিগ ফোর এর পরে তারা নিজেরাই এন্ট্রি করছে। সো ইন মাই ভিউ বোথ অ্যাসিওরেন্স ডিভিশন এন্ড দ্য আইএস অ্যাডভাইস সার্ভিসেস উড বি দ্য কনসিডার্ড স্টার্স প্রোডাক্ট। কি বলছি বুঝতে পারছেন? In both areas, one-stop solution have recently owned a number of clients, দেখবেন এখানে বলা আছে, which will have improved their share of overall market. However, the market are still growing very fast and offering real potential only if they can hold their share against their competitors. So, স্টার প্রোডাক্টে আপনারা এরকম একটা সিনারিও বিল্ড করতে পারেন। আপনাদের ইনফরমেশনের সাথে ম্যাচ করে? জি স্যার, আমার কাছে স্যার অ্যাসুরেন্স আর কর্পোরেট ফাইন্যান্সটা স্টার মনে হচ্ছিল স্যার, একদম লাস্ট পেরে কর্পোরেট ফাইন্যান্স। কর্পোরেট ফাইন্যান্স তো আপনার স্যাচুরেটেড। কর্পোরেট ফাইন্যান্স আগে ভালো করতো। কর্পোরেট ফাইন্যান্সটা আপনার চলে আসবে মোর লাইক আপনার ধরেন এটা তো ডিক্লাইনিং ট্রেন্ডে চলে আসছে। কি পরিমাণ মশা যেদিন মোহাম্মদ এখানে বুঝতে আমার একটু কনফিউজড লাগতেছে। স্যার বলেন কোন জায়গাটা কনফিউজ বলেন। আমি একটু বলি, আপনারা কেসটা আরেকবার পড়েন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ স্যার একটা কথা বলবো স্যার, আমার কথা কি শোনা যায় স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি স্যার চারটা প্রোডাক্ট মানে সার্ভিস যে চারটা লিস্ট করছি স্যার পরে, তো একটা পাইছে হচ্ছে অডিট এবং অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রোডাক্ট, ট্যাক্স হচ্ছে দ্বিতীয়, কর্পোরেট ফাইন্যান্স তৃতীয় এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সি হচ্ছে চতুর্থ। হুম এই চারটাই তো প্রোডাক্ট স্যার। হ্যাঁ, অডিট এন্ড ইয়েটা হচ্ছে আপনার অ্যাসিউরেন্স এবং আইএস অ্যাডভাইস সার্ভিসেস। মানে উপরে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো চারটা মেজর ক্যাটাগরি অফ প্রোডাক্ট বলছে, তাই না? জি স্যার। কিন্তু চারটা মেজর ক্যাটাগরি প্রোডাক্টকে ওরা নিচে আবার কিন্তু ওয়ান স্টেপ ভাঙছে, যে অডিট এবং অ্যাসিউরেন্স এর আওতায় কি আছে। সো অ্যাসিউরেন্স ডিভিশনই একটা আছে, আচ্ছা এইটার আন্ডারে হচ্ছে অডিট এবং অ্যাডভাইজারি এবং আইএস সার্ভিসেস। সো আপনি যদি অডিট এন্ড অ্যাডভাইজারি বলেন, তাহলে অ্যাসুরেন্স সার্ভিস বলবেন না বা অ্যাসুরেন্স ডিভিশন বলবেন না। আমার কথা বুঝছেন? জি স্যার, তো মানে আপনি যদি যদি অডিট বলি অ্যাসুরেন্স ডিভিশন তাহলে বলেন, তাহলে অ্যাসুরেন্স অডিট বলবো। এন্ড সার্ভিস বলবেন না।
জি স্যার। তাহলে কি স্যার অডিট এবং অ্যাকাউন্টিং একটা প্রোডাক্ট? হ্যাঁ, অডিট এবং অ্যাকাউন্টিংটা হচ্ছে অ্যাসিওরেন্স সার্ভিসের আওতায়। জি স্যার। স্যার এখানে অডিটটাকে আমার মনে হয়েছে স্টার প্রোডাক্ট স্যার, অডিট এবং অ্যাকাউন্টিং। হ্যাঁ, এটা স্টারই আছে, এই যে অ্যাসিওরেন্স এবং আইএস অ্যাডভাইজারি সার্ভিসেস দুটাই স্টার প্রোডাক্ট। জি সো লিখার ক্ষেত্রে যেটা মানে টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা হলো যে একটা স্টার প্রোডাক্টের যে মার্কেট শেয়ার বাড়তে হবে, এটার যে কন্টিনিউয়াস গ্রোথ থাকবে, এটার গ্রোথ যে এখন ধরেন পোটেনশিয়ালি হাই, এই এই ধরনের সেন্টেন্স গুলি ইউজ করবেন। কারণ আমি আপনাদের ক্ষেত্রে ধরেন লেখার ক্ষেত্রে যেটা নর্মালি দেখি, আপনারা এক লাইনের ভিতরে খুব রাফ কাট কথা বলে দেন। সো এক লাইনের ভিতরে রাফ কাট কথা বলে দিলে তো আর এটা এক্সপ্লেইন হইলো না, তাই না? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তো আপনারা একটু এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন মানে হচ্ছে যে ধরেন এক জায়গায় গল্পে বসছেন, একটু গল্প বলবেন গুছায়া, যে কেন এটা গ্রোথ স্টেজে আছে, কেন এটা গ্রোথ শেয়ার আপনার প্রিডিক্ট করতেছেন। মানে কথাটা একটু লম্বা করে বলবেন, কারণ এটা তো একটা কেস। এখন এরকম যদি এক লাইনে বলে দেন, এটা তো আর ডিসকাশন হলো না, লজিক দিয়ে এক্সপ্লেইন হলো না, তাই না? যেমন ধরেন স্টার প্রোডাক্ট ডেফিনেটলি ইজ ডুইং গুড নাও, তাই না? এবং কোম্পানি হ্যাজ সাকসেসফুলি অ্যাচিভ দ্য সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার অফ দিস প্রোডাক্টস and the product is still continue to grow. So you need to write this sort of sentences. কি বলছি বুঝছেন? জি স্যার। তো তাহলে এটা ভালো লাগবে আর কি। তাহলে স্টার আমরা এই দুইটা প্রোডাক্ট পাইলাম। সো ক্যাশ কাউতে আমি যেটা দেখছি, কর্পোরেট ফাইন্যান্স, দিস ইজ ক্যাশ কাউ। এটা সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যাশ জেনারেট করছে এখন, বাট এটার মার্কেট গ্রোথ এখন তেমন একটা নাই। তো এইখানে আপনারা ক্যাশ কাউ প্রোডাক্টস আর দ্য মানি মেকার্স বা মানি আর্নার্স এরকম বলতে পারেন, যেটা মডেল ইটসেলফ সেইজ সামথিং লাইক দিস। এটা মার্কেট হ্যাজ অলরেডি এস্টাবলিশড বাট রিলেটিভলি স্লো গ্রোথ। সো এইটা আপনার জেনারেটিং ফান্ড। সো দিস প্রোডাক্ট ফান্ডস ক্যান বি অ্যাপ্লাইড ফর বিল্ডিং দ্য স্টার প্রোডাক্ট, এরকম একটা সেন্টেন্স লিখতে পারেন। ওয়ান স্টপ সলিউশনস কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টস ইজ ক্যাশ কাউ. It is well established and profitable. General consultancy is probably also a cash cow. A modest increase in revenue are not unusual in slow growth markets. However, if the income from the consultancy has been following a downward trend, then the new approach will be needed to prevent share being eroded. এই ধরনের কিছু সেন্টেন্স লিখে দিতে পারেন। হ্যাঁ, স্যার ট্যাক্সের প্রোডাক্টটা নিয়ে তো একটু কনফিউজ, একবার মনে হচ্ছে আমি ট্যাক্সটা হচ্ছে আমি আমি প্রবলেম স্যার। যেটা আমি কি ট্যাক্সের কথা বলছি? না ক্যাশ স্যার। কাউয়ে ট্যাক্সের কথা বলেছি? না স্যার, আমি স্যার। তো আমরা এখন ক্যাশ কাউতে আছি। ওকে স্যার। হ্যাঁ, ক্যাশ কাউতে যাচ্ছি আমরা। একটা হলো কর্পোরেট ফাইন্যান্স আর একটা হলো জেনারেল কনসালটেন্সি। সো আমরা যদি এবার যাই হচ্ছে কোশ্চেন মার্কসে, কোশ্চেন মার্ক সম্পর্কে একটু বলবেন। ট্যাক্স এফিসিয়েন্ট সাপ্লাই চেইন প্ল্যানিং যেটা, এইটা একদমই একটা নতুন সেগমেন্ট এবং প্রিলিস্ট প্ল্যানিং, যেটা নতুন করে ধরেন সার্ভিস অফার করছে। এই দুইটা আপনি কোশ্চেন মার্কে প্লট করতে পারেন, কারণ এগুলোর এখনো একদমই নতুন, মানে ইনফ্যান্ট প্রোডাক্ট। তো আপনি যদি প্রোডাক্ট লাইফ সাইকেল দেখেন, ইনফ্যান্ট প্রোডাক্ট আর গ্রোথ যেহেতু স্লো থাকে, সো এইটাকে আপনি কোশ্চেন মার্কস প্রোডাক্টের ভিতরে ফেলতে পারেন। এগুলোর ভিতরে মোর এফোর্ট দিতে হবে, মোর ব্র্যান্ডিং করতে হবে টু মিট দ্য কাস্টমার ডিমান্ড। এই ধরনের বিষয়ে আপনি ফোকাস করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি ডক্স প্রোডাক্ট, এই যে অ্যাগ্রেসিভ ট্যাক্স প্ল্যানিং যেটা দেখছেন, সেটা হচ্ছে যে আপনার অনেকগুলো লিটিগেশন চলে আসছে এবং সবার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করতেছে যে এখানে বড় ধরনের প্রবলেম আরো কিছু আসবে। সো অ্যাগ্রেসিভ ট্যাক্স প্ল্যানিংটাকে আপনি ডগ প্রোডাক্ট হিসাবে রিকগনাইজ করতে পারেন।
হ্যাঁ, এবং এটাকে আপনি বলতে পারেন ডক্সে অলসো। তারপরে আপনার যে অডিট সার্ভিস, যেটা স্মল অডিট ছিল, 1 মিলিয়ন থেকে এখন 5.6 মিলিয়ন থ্রেশহোল্ডে নিয়ে গেছে। সো এটাকেও আপনি রিলেটিভলি ডক্সের ভিতরে নিয়ে আসতে পারেন। সো এইভাবে আপনি ক্যাটাগরি করতে পারেন, ডক্সের ক্যারেক্টারিস্টিক্স গুলি একটু এলাবোরেটলি আপনি এক্সপ্লেইন করতে পারেন। এক্সপ্লেইন করে তারপরে আপনি একটা কনক্লুসিভ অপিনিয়ন টানতে পারেন। সো আমি আপনাদেরকে একটা জেনারেল ওভারভিউ দিলাম। সো আপনাদের এখন জব হচ্ছে আবার কেসটাকে একটু পড়া, পড়ে আমি যে আন্ডারস্ট্যান্ডিংটা দিলাম এটার সাথে একটু ব্যালেন্স করা। হ্যাঁ, সো কেসটা সবাই একটু আবার আরেকবার পড়েন, যে এখন আপনাদের ব্রেন স্ট্রাইক করে কিনা, যে আম, পড়ার সময় একটু ধরতে পারা। আমরা একটু আরেকবার পড়ি। হ্যাঁ। জি স্যার। হুম। এবার আপনারা কেউ একজন পড়েন, সবাই মিলে ডিসকাশন করেন। আমার মনে হয় রাফিউল, আপনি তো পড়েন কেস, আপনি একবার একটু পড়েন, সবাই ডিসকাশন করেন। হ্যাঁ, রাফিউল। জি স্যার, আমি না পড়ে স্যার জাকিয়া সুলতানা পড়লে মনে হয় ভালো হতো, উনি পড়লে জাকিয়া ভালো সুলতানা হতো। আছে ক্লাসে? জি স্যার আছেন। জাকিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আছেন। সালাম। হুম, শুরু করি আমরা। হ্যাঁ? জি স্যার। জাকিয়া কি পানি খেয়ে নিচ্ছেন নাকি? স্যার, জি স্যার, পড়ছে স্যার। One Stop Solution is a large firm of accountants based in London with a number of regional offices. It is divided into four main areas: tax, audit, and accounting, corporate finance, and management consultancy. However, in addition to the provision of these general services, additional specific services have been developed. A partners meeting has been called to discuss the future strategy of the firm on the accountancy industry and the place of one-stop solution within it. এখানে জাস্ট আমরা আহ, দেখতেছি যে এখানে যে তাদের যে চারটা মেইন এরিয়া ওটা সম্পর্কে বলেছে: ট্যাক্স, অডিট, অ্যাকাউন্টিং, কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্সি। জাস্ট এখানে এতটুকুই ডিসক্রাইব করা হয়েছে। তাদের একটা মিটিং হয়েছে, মিটিং এর মাধ্যমে তাদের ফিউচার স্ট্র্যাটেজি সম্পর্কে, ওয়ান স্টপ কোম্পানি কিভাবে তাদের অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করবে সে নিয়ে জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে। তারপর নেক্সট প্যারা: over the past 10 years, the nature of the accountancy industry has changed significantly. Profits are lower than they have been for many years, and competition is fierce, especially amongst the large firms. More is being asked of accountants, and their image has taken a battering following the diamonds of some important clients, such as Enron and Parmalat in the US, the UK, Italy, and Australia. There has been a knock-on benefit. I don't know the meaning of knock-on benefit here. uh, Business has been growing first in the field of corporate governance, advice products to assess firm manage the requirements of Servants Oxley.
ওয়ান স্টপ সলিউশন হ্যাজ রেসপন্ডেড। আচ্ছা, আমাদের সেকেন্ড প্যারাটা হয়েছে, কেউ একজন ভাই একটু বুঝায় দেন। আছে? প্রিভিয়াস কিছু বছর আগে এনরন এবং পারমাল্ট এই দুটো ক্লায়েন্ট এই অডিট ইন্ডাস্ট্রিতে খুবই করছে আর কি, আই মিন ড্যামেজ করছে। অডিট ইন্ডাস্ট্রির যে মার্কেটটা এটাকে ড্যামেজ করছে। ইন ইউকে, ইউএস, ইটালি, অস্ট্রেলিয়া এই ফার্ম দুইটা, এই ক্লায়েন্ট দুইটা অডিট জিনিসটাকে ড্যামেজ করছে, যার কারণে অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং এ গ্লোবালি প্রফিট কমে আসছে। বিষয়টা এরকম বলতে চাইছি সম্ভবত। ফ্যাক্টর কিছু দেখতেছিলাম। নক অন বেনিফিটটা কি? দেয়ার হ্যাজ বিন আ নক অন বেনিফিট। এখানে লাস্ট 10 ইয়ার্স অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রিজ চেঞ্জ হচ্ছে সিগনিফিকেন্টলি। এটা মানে পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে। প্রফিট আর লোয়ার দেন they have in the many years competition amongst the larger ফার্ম। তার লার্জেস্ট ফার্মগুলোর মধ্যে যে কম্পিটিশন, সেটার জন্য তাদের যে প্রফিট লোয়ার হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। মোর ইজ বিং আস্কড অফ অ্যাকাউন্টেন্টস and their image has taken battering। এখানে এখন ভাইয়া যে কথাটা বলছে সেটা যে এই ড্যামেজের কারণ হলো এই ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেমন এনরন এবং পার্মানেন্ট এদের এই ব্যাটারিং এর জন্য এই সাধারণত এই ধরনের ধস নামছে এরকম ধরা হয়। এখানে যে নক অন বেনিফিটটা, এটার একটা মিনিং আছে, কেউ কি বলতে পারেন? Business has been growing first to the field of corporate governance advice। এখানে দেয়ার হ্যাভ নক অন বেনিফিটস। এখানে দেখা যাচ্ছে যে একটা সুবিধার করা নাড়তেছে বা এরকম কিছু নক করতেছে। সেটা হলো যে বিজনেস হ্যাজ গ্রোয়িং ফাস্ট। এখন বিজনেসটা খুব ফাস্ট, মানে খুব দ্রুত আকারে বাড়তেছে। কর্পোরেট গভর্নেন্স অ্যাডভাইস এবং এই রিলেটেড যে প্রোডাক্টস আছে টু অ্যাসিস্ট ফার্ম ম্যানেজ রিকোয়ারমেন্টস অফ সার্ভান্স অক্সলে, মানে কর্পোরেট গভর্নেন্স রিলেটেড যে সার্ভিস গুলো আছে এবং প্রোডাক্ট গুলো আছে সেগুলা এখন বর্তমানে গ্রো করতেছে। ওয়ান স্টপ সলিউশন has responded by setting up an assurance division। তাদের একটা assurance division আছে within the audit and accounting section। The division offering specific advice on corporate governance, Servants Oxley has shown significant growth, and there are plans to recruit more staff to explain it further as the market for their services continues to develop। সেকেন্ড প্যারাতে যখন বলেছে যে তাদের একটা বেনিফিট করা নাড়তেছে, যে এর মধ্যে কর্পোরেট গভর্নেন্স রিলেটেড সার্ভিস গুলা সাধারণত একটা গ্রোয়িং পজিশনে আছে। তো এই জন্য ওয়ান স্টপ সলিউশন কি করলো, তারা সেটিং আপ করলো একটা অ্যাসুরেন্স ডিভিশন তারা, এবং ওখান থেকে তারা এখানে তারা সেকশন করলো অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং। তো ওখানে কর্পোরেট গভর্নেন্স এবং সার্ভান্স অক্সলে কি সার্ভিসটা আমি ঠিক জানি না, কেউ যদি একটু এক্সপ্লেন করতেন। হ্যাজ বিন সিগনিফিকেন্ট গ্রোথ, এটা গ্রোথটা সিগনিফিকেন্ট হারে বাড়তেছে, এবং দেয়ার হ্যাভ এ প্ল্যান। তাদের গ্রোথ বাড়তেছে, তাদের সার্ভিসের গ্রোথটা বাড়তেছে, তাদের ক্লায়েন্ট বাড়তেছে। দ্যাটস ওয়াই তারা মোর স্টাফ রিক্রুট করতে চাইতেছে, যাতে তাদের এই বিজনেসটা তারা এক্সপান্ড করতে পারে। তাদের গ্রোথটা বাড়তেছে বলেই তারা কি করতেছে, তারা এক্সপান্ড করতে চাচ্ছে, মোর স্টাফ নিতে চাচ্ছে, যাতে সার্ভিসটা বেটার তারা কন্টিনিউসলি ডেভেলপ করতে পারে। প্লিজ সামওয়ান হেল্প মি, সার্ভান্টস অক্সলে সার্ভিসটা মানে কি? এটা একটা আপনার আর্থার অ্যান্ডারসন মানে এনরোম যে ফার্মের ক্লায়েন্ট ছিল, এটা যখন কলাপস করে তখন এটার উপর একটা রিসার্চ করা হয়, এটার উপর একটা অ্যাক্ট তৈরি করা হয়। সেটার ভিত্তিতে বাংলাদেশে এবং অন্যান্য কান্ট্রিতে এখন যে কর্পোরেট গভর্নেন্সটা চালু আছে জি। সেটা ওই অ্যাক্টের অনুসারে ওইটা হচ্ছে সার্ভান্স অক্সলে। আর নক অন বেনিফিটস হচ্ছে যে এনরনের বা আরো একটা ক্লায়েন্ট পার্মালেন্ট, এই দুটা যে ধস নামলো, হুম। এটার কারণে একটা বেনিফিটস আসছে। সেটা কি আসছে, যে কর্পোরেট গভর্নেন্সটা চালু হয়েছে। হ্যাঁ, ওইটা কর্পোরেট তো গভর্নেন্স। ওইটাই। জি। ওই ধরনের প্রোডাক্ট গুলা বর্তমানে গ্রোয়িং হচ্ছে, যেটা গ্রো করতেছে ইন্ডাস্ট্রিতে, এবং যেটা সিগনিফিকেন্টলি গ্রোথের কারণে ওয়ান স্টপ সলিউশন তারা কি করতেছে, এই সার্ভিসটা বেটার দিতে পারতেছে বলে তাদের মোর স্টাফ রিক্রুট করার প্রয়োজন পড়েছে।
Meanwhile, new accounting standards are being introduced by the International Accounting Body. This demand far greater expertise from UK consultancy firms. One-stop solution have earmarked a significant proportion of their training budget to IAS training course and are beginning to see a payback as they have won a number of new clients recently, specifically because of their IAS knowledge. Please, someone explain. I don't understand. কর্পোরেট গভর্নেন্স কোড এইটা যখন উৎপত্তি হলো প্রিভিয়াস যে প্রবলেমের কারণে, এনরনের প্রবলেমের কারণে, এইটার জন্য মূলত আইএস জানা স্টাফ খুবই জরুরি, এবং আমাদের দেশেও এটা এখন খুবই গ্রো করেছে। তো ওনারা একটা ডিভিশন ক্রিয়েট করলো, অ্যাসুরেন্স ডিভিশন, যার আন্ডারে কিছু স্টাফ নিয়ে, স্টাফ মিনস এখানে অডিটর, আই মিন অডিটর স্টাফ নিয়োগ করলো, যাদেরকে আইএস সম্পর্কিত ট্রেনিং দেওয়া হলো, যার কারণে কর্পোরেট গভর্নেন্স কোডের যে অডিট গুলা, আই মিন এটা তো অ্যাসুরেন্স সার্ভিস, অডিট না, তো এই সার্ভিসটা খুব বেশি পরিমাণে ক্লায়েন্ট পেতে শুরু করলো, যার মূল ছিল হচ্ছে এই আইএস ট্রেন্ড করা একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টদের, আই মিন অডিটরদের। এটা আমি ঠিক মিলাইতে পারলাম না, বুঝতে পারতেছি না আমি এখনো। ওকে, next para. Margins on audit and taxation services are slim. The industry is growing increasingly concerned about auditor liability, whereas auditors are hopeful that they should be able to negotiate proportionate liability with clients within the next few years. A number of firms are facing legal cases which could result in significant claims against them. And this situation looks set to continue for some time. Another concern is the inland revenues strict attitude toward tax avoidance. Note the inland revenue is the UK equivalent of NBR in Bangladesh. The inland revenue has made plain that specific tax avoidance schemes that it has not vetted with the result in the accountancy firms that promoted the scheme being fined. Aggressive tax plan of the sort one-stop solution specialized in are rarely receiving approval. Someone please explain. It's a big and broad sense concept. এখানে আমরা যে অডিট ফার্ম গুলো বিভিন্ন সময় ট্যাক্স আমাদের ক্লায়েন্টদেরকে হেল্প করি, আমাদের অ্যাক্টের ভিতরে লুপ গুলা বের করে বা বিভিন্ন ভাবে তাদের ট্যাক্সটা কমায় নেয়, ট্যাক্স লায়াবিলিটি। তো ইংল্যান্ড এটা ইন্ডিয়ারও জানে যে আমরা এরকম কিছু একটা করি, এই ট্যাক্স অ্যাভয়েডেন্সটা এটা ইলিগাল না, বাট এটাকে করা হয়, মানে অনুৎসাহিত করা হয়। আর এখানে ইংল্যান্ডের যিনিও, যেটা ইউকে, তারা অনেক স্ট্রিক্ট একটা অ্যাকশন নিচ্ছে, যার কারণে কেউ এই কাজটা আর করতে পারতেছে না। আর এই অ্যাগ্রেসিভ ট্যাক্স প্ল্যান গুলা করাই ওয়ান স্টপ সলিউশনের একটা বড় স্পেশালাইজেশন ছিল, কিন্তু তারা এখন এটা করতে পারতেছে না, যার কারণে ইন্ডাস্ট্রিটা তাদের জন্য আপাতত বন্ধ। That means হলো যে মার্জিন অফ অডিট অ্যান্ড ট্যাক্সেশন সার্ভিসেস আর আগে থেকে কমে গেছে, এটার যে মানে এখানে মানে ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এই যে ইনক্রিজিংলি। এখানে ট্যাক্সের কথাটা বলা আছে, পরের প্যারাতে আবার যে অডিটের কথাটা বলছে। হ্যাঁ, এখানে মার্জিনটা কমে যাচ্ছে, যে এই যে ইন্ডাস্ট্রিটা, এই যে অডিটরস লাইবিলিটি ইনক্রিজিং হচ্ছে, এটা দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং ইনক্রিজিংলি, এটা বাড়তেছে। কনসার্ন অ্যাবাউট দ্য অডিটর লাইবিলিটি, এটা অডিটরের লাইবিলিটি থেকে কিভাবে বাড়তেছে, এই জিনিসটা কি? আসলে যত নতুন নতুন নিয়ম আইন, আমাদের বাংলাদেশের যেমন এনবিআর, ইউকের যেমন রেভিনিউ ডিপার্টমেন্ট, ইনল্যান্ড রেভিনিউ, তো যত নতুন নতুন আইন এগুলো সৃষ্টি করছে, এবং এইগুলো দিয়ে অডিটরদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জালে
এই করার চেষ্টা করছে। যেমন আমরা জানি, কেউ কিছু মনে করবেন না, কেপিএমজি রিসেন্টলি খুব বড় একটা ফেস করছে, মেবি 5 বিলিয়ন। তো এই ব্যাপারটার কারণে মূলত অডিট অ্যান্ড ট্যাক্সেশন এই সার্ভিসটা সিলিম হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের দেশেও ঘটছে। তো সুতরাং সেখান থেকে রেভিনিউ মার্জিনালি কমে যাচ্ছে ডে বাই ডে। এখানে অডিটরস এর লাইবিলিটিটা কিভাবে বাড়তেছে? এখানে মার্জিন যেমন তো বলতে আমার মনে হয় প্রফিটটাকে বোঝানো হয়েছে। অডিট অ্যান্ড ট্যাক্সেশন সার্ভিস এখন মার্জিনটা প্রফিট এত বেশি মার্জিন। মানুষ এখানে চলে আসছে এই ইন্ডাস্ট্রিতে, হুম। মানে আমরা দেখছি যে ফার্ম গুলো রিসেন্টলি অনেক বাড়ছে, পার্টনাররা অনেক বেড়ে যাচ্ছে। আমার মনে হয় এই কারণে প্রফিটটা কমে যাচ্ছে, আর অনেকে না বুঝে শুনে অনেকে ছেড়ে অডিট রিপোর্ট গুলো দিয়ে দিচ্ছে, যার কারণে হয়তো লাইবিলিটি বাড়তেছে। পরের এখানে লাইনে আবার বলা আছে যে অনেক ফার্মের বিরুদ্ধে লিগ্যাল কেস চলতেছে। না, যেমন অডিট এবং ট্যাক্সেশন এটা আগে অনেকেই খুব সহজে করতে পারতো, অনেক অডিট ফার্ম গুলা, কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্সের কারণে এটা আমাদেরকে করা এক প্রকার কথা বলো। বারণই। জি জি জি। তো এখান থেকে আর কি বলা হয়েছে যে অডিটরদের লায়াবিলিটি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, আর আমাদের প্রফিটটা ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে। অর্থাৎ চাইলেও আমরা অনেক সময় অডিট করতে পারছি না বিভিন্ন লায়াবিলিটিস এর কারণে। যদি ওই ক্লায়েন্টের ট্যাক্সেশন সার্ভিসটা আমরা করি, তাহলে ওই ক্লায়েন্টের অডিটটা আমরা করতে পারছি না। তো এইভাবে বিভিন্ন লায়াবিলিটি বেড়ে গেছে আর কি এখানে আমাদের একটা দেশের। নোট। আচ্ছা আচ্ছা। Another concern is inland revenue's strict attitude toward the tax avoidance. আমরা যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এর ইস্যুটা এসেছে এখানে, যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এর বিষয়টা কিভাবে? যেটা বলবো আমি আমার সাথে একমত। আমরা বিভিন্ন সময় ক্লায়েন্টদেরকে ট্যাক্স অ্যাভয়েডেন্স করার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা হ্যাঁ দিয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ এটা এখন প্রোভিড করা হচ্ছে, এবং এই বিষয়ে খুব কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এবং বিভিন্ন রুলস রেগুলেশনস এনবিআর ইম্পোজ করছে, যার কারণে আমাদের আসলে অডিট এবং সার্ভিসটা আসলে এখান থেকে প্রফিট কমে যাচ্ছে ফার্মগুলার, এবং এই কারণে বিভিন্ন লিগাল ইস্যুগুলো আর কি আমরা ফেস করছি। যেটা বললাম আর কি, কেপিএমজি রিসেন্টলি না, মোটামুটি নিয়ার ফিউচার, সরি নিয়ার পাস্ট, ওরা $5 বিলিয়ন মেবি ওরা স্যাংশন খেয়েছে, এবং ভারতেও অনেক বড় বড় স্যাংশন একদম আসছে আর শব্দ কি। করলাম। জি। Okay, now the Inland Revenue has plain that specific tax avoidance scheme that has not vetted with the result in the accountancy firm that promotes the scheme being fined. Aggressive tax plan and the sort of one-stop solution specialists are rarely receiving approval. Last line ekhane is so much important. Aggressive tax plan of the sort one-stop solution specialists in are rarely receiving approval. Revenue has made plan. লাস্ট দুইটা লাইনের ওকে, আমি কি নেক্সট প্যারা পড়বো? আমার মনে হচ্ছে যে এই যে ট্যাক্সের যে পোর্শনটা, এটা স্যার আসলে আমরা আবার একটু দেখবো। আমি নেক্সট প্যারা পড়ি। Another হ্যালো জি, আমি ক্লাসে আসি, হ্যাঁ শুনতেছি আপনাদের কথা। Another concern is the rising of the audit threshold. Until the end of 2003, any business with a revenue of 1 million or more had to be audited. However, government has now raised this threshold 5.6 million. For many accountancy firms, including one-stop solution, the loss of their small clients has had a significant impact on their business. In addition, the rules governing independence have made the provision of non-audit services
to audit clients much more problematic, which has further reduced the profitability of the audit side of the business. Someone please explain. এটা অডিট ক্লায়েন্টের জন্য থ্রেশহোল্ডটা এনবিআর বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আগে যেখানে 1 মিলিয়ন নেট অ্যাসেট সরি গ্রস অ্যাসেট যুক্ত যে কোনো কোম্পানি অডিট করতে হতো, অডিট ইজ মাস্ট ফর এনবিআর, কিন্তু সেটা বর্তমানে 5 মিলিয়ন হয়ে গেছে। তো আমাদের দেশেও এটা ঘটছে, প্রাইভেট যে কোম্পানিগুলা অর্থাৎ লিমিটেড নয় সেগুলা 3 কোটি ছিল, সেটা রিসেন্টলি 5 কোটি হয়ে গেছে, অর্থাৎ 3 কোটি টাকার যে কোনো কোম্পানি অডিট করতে হতো এখন সেটাকে লিমিটটা বাড়িয়ে দিয়ে 5 কোটি টাকা, অর্থাৎ এর মাঝখানে প্রায় 2 থেকে 3 হাজার, আমরা গেস করি 2 থেকে 3 হাজার কোম্পানির আর অডিট করা লাগে না। তাহলে ওই 2 থেকে 3 হাজার কোম্পানি যে অডিট করলো না তার কারণে অডিট ফান্ড গুলো সাফারার হলো। তো এই থ্রেশহোল্ড বাড়িয়ে দেওয়ার কারণে এখানে কিছুটা সাফারার হচ্ছে অডিট ফান্ড গুলা। আর নন অডিট যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো এখন প্রায় রিডিউসড হয়ে গেছে, এই কারণে দেখা গেছে যে প্রফিটেবিলিটি অফ দ্য অডিট ফার্ম, ওদের প্রফিট কমে যাচ্ছে। আমরা নন অডিট সার্ভিসটা দিতে পারছি না, অডিট সার্ভিস করলে নন অডিট সার্ভিসটা দিতে পারছি না, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্স থ্রেট চলে আসছে। তো অর্থাৎ একটা ক্লায়েন্টকে সব ধরনের সার্ভিস আমি দিতে পারছি না, কারণ নতুন নতুন সব লিটিগেশন আসছে বা নতুন নতুন সব নিয়ম কানুন গুলো আসছে, তো যার কারণেও প্রফিট গুলা হ্যাম্পার হচ্ছে প্রত্যেকটা ফার্মেরই। এটা বাইরের কান্ট্রি গুলোতে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কান্ট্রি গুলোতেও এমনটা হচ্ছে। এখন কি যে অ্যানাদার কনসার্ন যে প্যারাটা দিয়ে শুরু, এইটার কথা বলছেন যে অ্যানাদার কনসার্ন ইজ দ্য রেজিং? জি জাহিদ ভাই বলুন। প্যারাটাই বলছে যে আগে অডিট হবার মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যাদের 1 মিলিয়ন রেভিনিউ, তাদের ক্ষেত্রে অডিট কম্পালসারি ছিল। তো এই থ্রেশহোল্ডটা বাড়ায় 5.6 মিলিয়ন করা হয়েছে, যার কারণে এই যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন রেভিনিউ আছে তাদের আর অডিট করানোর প্রয়োজন নেই। হ্যাঁ, তাদের আর অডিট কম্পালসারি নাই, যার কারণে অডিট করানোর পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে ছোট ছোট যে ফার্মগুলি আছে তারা ক্লায়েন্ট হারায় ফেলছে, যেহেতু মানে রিকোয়ারমেন্ট কমে গেছে। Thank you, Bhaiya. Next paragraph. Although consultancy is seen by some as the most profitable sector, the firm has seen their revenue rise by only the modest amount in the area of general consultancy. In an attempt to generate new business, one-stop solution have introduced a new product, tax efficiency supply chain planning, which involves multidisciplinary teams from consultancy and tax, working together to help large clients. As more UK companies source and sell across international boundaries, the demand for such service is predicted to grow. One-stop solution is one of the first firms outside the Big Four to offer the service. Please explain, someone. এখানে আমরা ফ্র্যাঞ্চাইজি কথাটা আনতে পারি। আমাদের বিগ ফোর ফার্ম সমগ্র পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি যে ইনকামটা করে, যেটা ওয়ান স্টপ সলিউশনস নতুন করে এই রিলেটেড একটা সেক্টর খুলে সেখানে ইনকাম করতে যাচ্ছে। তো এটা হচ্ছে কনসালটেন্সি সার্ভিস। এটা কনসালটেন্সি সার্ভিস, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজিটা কিভাবে হয়? মানে এখানে ফ্র্যাঞ্চাইজি হইতে হলে তো আমার মনে হয় যে কোথাও কিছু কোন একটা চুক্তি বা কিছু একটার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি হতে হয়, এরকম কিছু তো দেখতেছি না। আমি ডিরেক্ট আমি অডিট করলাম না, আমার নিজের উপর লায়াবিলিটিস গুলা অনেক কম নিলাম এবং একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ আসলো। এটা যেমন বিগ ফোর ফার্ম করে, তো তার সাথে নতুন করে ওয়ান স্টপ সলিউশন ওরাও শুরু করতে যাচ্ছে এবং সেই সেক্টর ওরা ওপেন করেছে।
এটা কি জিনিসটা এমন হতে পারে না যে মানে এমন মনে হচ্ছে যে আমার 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 দিক থেকে আমি বলি যে কনসালটেন্সি তারা শুরু করেছে, এটা একটা প্রফিটেবল সেক্টর। রেভিনিউ বাড়ার জন্য সাধারণত জেনারেল কনসালটেন্সি গুলা দিন দিন এগুলা মডেস্ট হচ্ছে। তো দা এই যে নিউ বিজনেস এটা ওয়ান স্টপ সলিউশন শুরু করেছে উইথ এ নিউ প্রোডাক্ট। ওরা কিছু নিউ সার্ভিস নিয়ে এসেছে, যেটা যেটা বিগ ফোর করে থাকে তারপরে ওরা করতেছে, সেটা হলো ট্যাক্স এফিসিয়েন্ট সাপ্লাই চেইন প্ল্যানিং। তারা কনসালটেন্সি ট্যাক্স প্ল্যানিং এর সার্ভিস দিচ্ছে। তারা মাল্টি ডিসিপ্লিনারি টিম গঠন করতেছে। তারপরে দেন কনসালটেন্সি আদার যে কনসালটেন্সি ট্যাক্স রিলেটেড সার্ভিস এগুলা করতেছে। বিভিন্ন ধরনের তারা মানে ইন্টারনাল সার্ভিস দিচ্ছে আর কি, ইন্টারনাল কনসালটেন্সি সার্ভিস, ইন্টারনাল অডিটিং সার্ভিস এগুলা দিচ্ছে, যেটা ওয়ান স্টপ দিচ্ছে। এবং ইউকের বিভিন্ন কি বলে এটা যে এখানে একটা লাইন আছে, অ্যাজ মোর ইউকে কোম্পানি সোর্স অ্যান্ড সেল অ্যাক্রস ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ দ্য ডিমান্ড আমি ফর ওই হ্যাঁ। ওই বলেছিলাম আর কি, যে ওই ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিটা খাটে। হ্যাঁ, এখানে কিন্তু গ্রো করবে আস্তে আস্তে, এটা কিন্তু প্রিডিক্টেড যে এটা গ্রো করবে। এই কনসালটেন্সি সার্ভিস গুলো যে দিচ্ছে, যে ট্যাক্স ইফিসিয়েন্সি সার্ভিস বা ট্যাক্স প্ল্যানিং সার্ভিস বা মাল্টি ডিসিপ্লিনারি সার্ভিস, এই সাবজেক্ট গুলো একটা সময় তারা প্রিডিক্ট করতেছে যেটা গ্রো করবে। সো ওয়ান স্টপ সলিউশন এই তো বলে দিচ্ছে যে বিগ ফোর এর পাশাপাশি তারাও এই সার্ভিসটা করতেছে। তো এটা তাদের একটা নিউ একটা পোর্শন, নিউ একটা বিজনেস, যেটার সামনে ভালো করবে এরকম একটা অবস্থা। তারপর জি, নেক্সট এটা প্যারাতে cash cow। জি সামনে ক্যাশ কাউ হবে, এখন এই এটা মুহূর্তে কোশ্চেন মার্ক আছে। এটা ক্যাশ কাউ না, এটা কোশ্চেন মার্ক আছে। এটার না এটা কিভাবে কোশ্চেন এখন মার্ক হয়? এটা প্রবলেম এটা এটার গ্রোথ এটা এটা হবে, হবে এটার গ্রোথ হবে, এটার ইনফ্যান্ট। গ্রোথ হয়নি। এটা ইনফ্যান্ট, ওকে ও একদমই এটা নতুন। ইনফ্যান্ট মানে কোশ্চেন মার্ক, মানে মাত্র শুরু হচ্ছে। হুম, ওকে। ওয়ান ইস হ্যাঁ, ওই তাহলে তো নেক্সট পেরে চলে যাই। স্যার বললেন। One Stop Solutions' long established corporate finance department is currently their most profitable area. The division advises clients looking to raise further funds. They have a number of listed clients and many more that may well look to list in the future. To support such firms, they have just introduced a pre-list planning service which helps firms prepare for a listing up to 18 months in advance. It is early days yet, and they are not yet sure how many clients will take up the service. Okay, next, someone explain please. Last part. আমাদের দেশের ক্ষেত্রেও এমনটা হয় যে লিস্টিং কোম্পানিগুলোতে বিভিন্ন প্রকার সার্ভিস প্রোভাইড করি। তো এগুলোকে কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারেই ওই ফার্মটা করে। তো আমাদের দেশেও অডিট ফার্মগুলো বিভিন্ন সার্ভিস দেয়, যেমন স্টক মার্কেটে ঢুকার জন্য বিভিন্ন সার্ভিস, যারা স্টক মার্কেটে আসতে চাচ্ছে তাদেরকে 1.5 বছর 2 বছর ধরে প্রিপারেশন করা। তো এগুলো এই সার্ভিসগুলো দেওয়ার কারণে তাদের রেভিনিউ, আর অডিট অ্যান্ড অ্যাসুরেন্স বাদেও এই সার্ভিসগুলো দেওয়ার কারণে তাদের রেভিনিউ ইনক্রিজ হয়। তো এই ক্ষেত্রে ওয়ান স্টপ সলিউশনস এর এইটা অবশ্যই একটা স্টার প্রোডাক্ট। এবং They have listed clients and many more that they may well look the list in the future. সামনে আরো পাবে, তাদের আছে। জি, এবং এটা স্টার প্রোডাক্ট। হ্যাঁ, জি জি এটা স্টার প্রোডাক্ট to support such firms. এটা 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 ক্যাশ কাউ হবে এটা, কারণ হচ্ছে এটা তাদের প্রচুর প্রফিট হচ্ছে, এখনই প্রচুর প্রফিট হচ্ছে এই কর্পোরেট ফাইন্যান্স এই কনসালটেন্সিতে, এখনই প্রচুর প্রফিট হচ্ছে এবং ভবিষ্যতে আরো অনেক ক্লায়েন্ট তাদের লিস্টে আছে, যারা যে ক্লায়েন্ট গুলো তারা পাবে। Yes. তো এইটা মনে হচ্ছে যে ইসে ক্যাশ কাউ হবে। To pre-list planning service. To support such firms, they have just introduced pre-list planning service, which helps to prepare the listing up to 8 months in advance.
স্যার আমাদের এখানে যে ট্যাক্স রিলেটেড একটা প্যারা আছে স্যার, এটা একটু যদি আপনি এলাবোরেট করতেন, মার্জিন কোনটা অন অডিট অ্যান্ড ট্যাক্সেশন সার্ভিস আর স্লিম, এই প্যারাটা একটু যদি আমাদের আবার বলতেন। কোনটা? স্যার মার্জিনস অন অডিট অ্যান্ড ট্যাক্সেশন সার্ভিস আর স্লিম, এই প্যারাটা। এটা সিঙ্গেল পেজে শেয়ার দেন তো, ডাবল পেজ কেন? আচ্ছা, নেন প্যারাটা নেন। মার্জিন অন অডিট অ্যান্ড ট্যাক্সেশন সার্ভিস আর স্লিম, ঠিক আছে? The industry is growing increasingly concerned about auditor liability. অডিট এবং ট্যাক্সেশন সার্ভিসের আসলে মার্জিন খুব বেশি না, খুব কম, বাট এই ইন্ডাস্ট্রিতে আবার অডিটরদের জন্য খুব টেনশন গ্রো করছে ডিউ টু সাম লাইবিলিটি। Whilst auditors are hopeful that they should be able to negotiate proportionate liability with clients within the next few years. তারা যে লাইবিলিটিটা ফোরসি করছে, সেটা তারা মনে করতেছে যে অডিটরের টার্মস এন্ড কন্ডিশনে হয়তো কোনো একটা চেঞ্জ দিয়ে লাইবিলিটির একটা প্রপোর্শনেট হয়তো অডিটের সাথে শেয়ার করতে পারবে। A number of firms are facing legal cases which could be result in insignificant claims against them. মানে অনেকগুলো লিগ্যাল প্রসিডিংস এর মুখোমুখি হচ্ছে অনেক ফার্ম against them, and the situation looks set to continue for some time. মানে এই ধরনের আরো কেস সামনে আসবে। Another concern is the island revenue's strict attitude towards the tax avoidance. Note the island revenue is UK NBR এর সমান। The island revenue has made plain that a specific tax avoidance scheme that has not batted will result in accountancy firm that promotes the scheme being fine. মানে অডিটররা কিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে কোম্পানিরে কিছু ট্যাক্স সেভিংস সম্ভবত করাইছিল, বুঝছেন? যেটা এই ইউকের যে আপনার ট্যাক্স অথরিটি আছে তাদের কাছ থেকে ব্যাটিং না করে এই দিয়ে দিছিল, কারণ ওইটা ওরা এখন ধরে বসছে, ওইটার কারণে একটা বড় অ্যামাউন্টের ফাইন আসতেছে, বুঝছেন? Aggressive tax plans of the short one-stop solution specialized are rarely receiving approval. মানে এই সমস্ত কারণে তারা এখন এই ট্যাক্স প্ল্যানের কোনো কিছুতেই কোনো অ্যাপ্রুভাল পাচ্ছে না। তো এই সেগমেন্টটা তাদের একদমই হাতের বাইরে চলে গেছে কিছু রং গাইডেন্সের কারণে। তো সেই কারণে বলছে যে এই ট্যাক্স প্ল্যানিং এর যে সার্ভিসটা ওরা দিত, এই সার্ভিসটা হয়তো এখন আর ওরা দিতে পারবে না, অ্যাটলিস্ট আগামী কয়েক বছর আর দিতে পারবে না। বুঝতে পেরেছেন নাকি? স্যার জি এটা স্যার, কি এই ওয়ান স্টপ সলিউশন দিতে পারবে না এই সার্ভিসটা, নাকি হ্যাঁ, যে যারা এই ধরনের অকারেন্স করেছে তারা? আমরা তো ওয়ান স্টপ সলিউশন ওইটার মধ্যে পড়ছে, তো এই কারণেই তো অ্যাপ্রুভাল পাচ্ছে না, ওই জন্যই অ্যাপ্রুভাল পাচ্ছে না। আর এই কারণে নতুন নতুন প্রোডাক্ট খুলতে হচ্ছে স্যার, রাইট। ওইখান থেকে বের হওয়ার জন্য। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমার কাছে মনে হয় আপনারা কেসটা যেহেতু পড়েছেন, আপনারা এখন কি ধরেন এটাকে মানে একটু লিখবেন। আমি জাস্ট অপিনিয়ন নিচ্ছি যে আমি আপনাদের বলছিলাম যে আজকে কয়েকটা রাইট আপ দেখছি, আমি রাইট আপের কিছু ফিডব্যাক দিব। আমি যেটা দেখছি আপনাদের রাইট আপে জেনারেল বলছি কয়েকটা বিষয়। একটা হচ্ছে স্ট্রাকচারিং এর প্রবলেম আছে কনসেপ্টের সাথে থটের। তো কনসেপ্টের সাথে থটের
কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে, যে কনসেপ্টকে কিভাবে স্ট্রাকচার করতে হয় এই মাইন্ডসেটটা আপনাদের ভিতরে খুব ভালোভাবে তৈরি হয় নাই। নাম্বার টু, আপনারা গ্রাউন্ড বলছেন, গ্রাউন্ডের এগেনস্টে লজিক দিচ্ছেন না, গ্রাউন্ড এক্সপ্লেইন করছেন না, এই ধরনের একটা বিষয় অবজার্ভ করছি। লিখে রাখেন, আবার কয়েকদিন পরে জিজ্ঞেস করেন না যে স্যার কি ইমপ্রুভ করতে হবে। আরেকটা জিনিস দেখছি যে মডেলের সব কম্পোনেন্ট আপনারা টাচ করছেন না। আম, আরেকটা জিনিস অবজার্ভ করছি, আপনাদের প্রতিটা প্যারাগ্রাফে আমি কোনো মিনিংফুল কনক্লুসিভ স্টেটমেন্ট পাচ্ছি না, মানে আপনি আসলে এক্স্যাক্টলি কি কনক্লুড করছেন। এই কয়েকটা মেজর ইস্যু আমি অবজার্ভ করছি আপনাদের রাইট আপে। তো আমি যদি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ বলি, এখন পর্যন্ত আমি যা আপনাদের রাইট আপ দেখছি, এক্সট্রিমলি সরি টু সে দ্যাট, পাস করার মতো ক্যাপাসিটি রাইট আপ এখনো আমার হ্যান্ডে আসে নাই। তো আমি দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে যে এইটার সলিউশন আপনাদেরকে দিয়ে দিতে পারি, আর দিয়ে দিলে সলিউশন দেখে নিলেন। আরেকটা কাজ করতে পারি, আপনারা আহ 1 ঘন্টা লিখতে পারেন এই কেসটা, দেন আমি আপনাদেরকে অ্যান্সারটা দিতে পারি। কারণ কেস তো আমরা অনেকগুলো করছি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তে যদি আপনাদের স্কিল ইমপ্রুভ না করে, তো এটা কিন্তু আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। তো কেসের সলিউশন চাচ্ছেন নাকি এটা লিখতে চাচ্ছেন? সলিউশন আমি অফকোর্স দিব ক্লাসের পরে, বাট সলিউশন দিলে আমার কাছে মনে হয় আপনাদের চোখ ওইটার মধ্যেই থাকে, রাইটিং টেন্ডেন্সিতে থাকে না। তো কেসটা নিয়ে যেহেতু আমরা অনেক ওয়েল ডিসকাশন করছি লম্বা সময়ের জন্য, তো ডু ইউ ওয়ান্ট টু গিভ এ ট্রাই যে কিভাবে আর্টিকুলেশন করা যায়, দেন ইউ জাস্ট রিকনসাইল উইথ দ্য অ্যান্সার, দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড ইউর থট, কোনটা বেটার মনে করেন? স্যার আমরা একটু ট্রাই করি, আপনি শেষ দিকেই আনসারটা দিয়েন স্যার। আমার কাছে মনে হয় আপনারা একটু লিখেন, বুঝছেন, যাই লিখেন একটু লিখেন, এটা কাজে দিবে। হ্যাঁ, অ্যান্সার হাতে চলে গেলে আমি দেখছি আপনারা আর, কারণ আমি আর এক্সাম নিব না, ওই দিন 2টা এক্সাম নিছি তো, বাট এইভাবেই এখন ক্লাস করতে হবে, কিছু করার নাই। স্যার একেবারেই কি আমাদেরটা হয়নি স্যার? হয় নাই না, মানে আমি বলতেছি পাস করার মতো নাম্বার যতটুক আমার আন্ডারস্ট্যান্ডিং ক্যারি করে, সেই ধরনের রাইট আপ এখনো তৈরি হয়নি। আরেকটু আরেকটু এলাবোরেট হইতে হবে, আরেকটু গুছালো হইতে হবে, আরেকটু মিনিংফুল হইতে হবে। স্যার আসলে ওইটা তো আমাদের ফার্স্ট লেখা ছিল একটা কেস, মানে হ্যাঁ, ওই জন্যই আর তো আমি ফিডব্যাক দিচ্ছি, এটা নাহলে তো আর একটা ফিডব্যাক দিতাম না। বিষয়, এটা একটা বিষয়। আরেকটা হলো আমরা তো এমন না যে মানে বাসা থেকে টপিকটা ভালো করে দেখে আসছি। তো এইটার জন্য হয়েছে কি স্যার, মানে মাঝখান দিয়ে দেখা গেছে যে অনেক কিছু ধরতে পারছি, অনেক কিছু ধরতে পারি নাই। মানে কিভাবে যে সাজায়া লিখবো এই জিনিসটাই তো এখন পর্যন্ত মাথায় সেট হয় না, যে এইভাবে ভাবে সাজায়া ওই লিখবো। জন্যই আমি আপনাদেরকে বারবার যেটা বাসায় বলি যে আপনারা একটু লিখেন, বুঝছেন? কিন্তু আপনারা তো লিখেন না। স্যার ক্লাস ছাড়া, পরীক্ষা ছাড়া আপনাদেরকে বাসায় কেস লিখতে বলে আপনারা লিখেন না। তো আমরা এখনো 9টা বাজে, আমরা 1 ঘন্টা লিখি, তারপর এটার আমি, মার্কসটা বলেন, হ্যাঁ, এটার মার্কসটা স্যার। মার্কস মিনস হোয়াট? স্যার এটার জন্য যে আমি লিখবো, এটা কত মার্কসের ভিতরে এটা লিখবো? 25 মার্কসের কোশ্চেন। আচ্ছা স্যার। আপনাদেরকে যে কোশ্চেনটা দিয়েছি এটা আইসিবি কোনো এক সালে পরীক্ষায় আসছে, এটার মার্কস ছিল 25। বাট এই কেসটা যদি আপনি আমাকে বলেন, এটা আপনি ম্যাক্সিমাম লিখতে পারবেন 3 পেজ, যদি সুন্দর করে লিখেন। 3 পেজের বেশি আপনি এটা লিখতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটা গুছালো কেস। তো আপনারা যদি আর্টিকুলেশনটা করে 4টা সেগমেন্টে অ্যান্সারটা আসবে, 4টা বর্ডার লাইন, বাট আপনি প্যারা 4টাতে 8টা করতে পারেন, 9টা করতে পারেন। ইন্ট্রোডাক্টরি প্যারা একটা 10টা প্যারাগ্রাফে 3 পেজের ভিতরে আমার মনে হয় ফাইন।
This. ঠিক আছে, তো আমরা 1 ঘন্টা লিখি, তারপরে আমরা উই কাম ব্যাক। হ্যাঁ, স্যার যেটা বললেন স্যার 4টাতে 8টা, এটা কিভাবে স্যার? যেমন মানে যেমন ধরেন স্টার প্রোডাক্ট, জি স্যার। স্টার প্রোডাক্টের ফার্স্ট প্যারাগ্রাফে আপনি স্টার প্রোডাক্টের মিনিংটা বুঝাইলেন, সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কোশ্চেনের যে পোর্টফোলিও দেয়া আছে সেই পোর্টফোলিওর সাথে আপনি কনসেপ্টটাকে রিলেট করে আপনি একটা অপিনিয়ন ডিরাইভ করলেন। দ্যাট মিনস স্যার স্টার এর মধ্যে একটা মানে ইন্ট্রোডাক্ট আর কি, স্টার কি বা এটাকে কিভাবে। স্টার নিয়ম তো আপনি একটা স্টার লিখতে গেলে একটা স্টার সম্পর্কে তো, আচ্ছা ধরেন আপনি একটা মানুষের সাথে রাস্তায়, ধরেন একটা সুন্দর মেয়ের সাথে বা ছেলের সাথে আপনি গিয়ে গিয়ে বলবেন যে ভাই আপনার আমার ভালো লাগে, না গিয়ে কি বলবেন, হাই কেমন আছেন, ভালো আছি, এখানে কি করছেন, কেন আসছেন, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি, তো আপনি তো আসলেই সুন্দর, তো না গিয়ে বলবেন হাই হাই আপনি তো খুব সুন্দর, দুইটা কি একরকম হলো? না স্যার, এটাই স্যার। তো সেই জন্য সবসময় মনে রাখবেন যে আপনি যা বোঝাতে যাচ্ছেন তা যেন গল্পের মতো করে আপনি বুঝিয়ে বলতে পারেন, সেই গল্পটাকে আপনি ভাগ করে নিবেন, যে স্টার প্রোডাক্ট একটা গল্প আপনি বলবেন, গল্পটা ফার্স্ট প্যারাগ্রাফে কি বলবেন, সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কি বলবেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য এক একটা মেসেজ থাকে, প্রতিটা প্যারাগ্রাফের জন্য যেন এক একটা মিনিংফুল প্যারাগ্রাফ হয়। আমি বারবার আপনাদেরকে ওটাই বলছি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে লিখেন। হ্যাঁ।